আসসালামু আলাইকুম। সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এসআর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শারমিন আক্তার। আজকে তোমাদের সাথে আলোচনা করব ফিনান্স ও ব্যাংকিং বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পঞ্চম অধ্যায়, মানে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, মানে ক্যাপিটাল বাজেটিং। আসলে আমাদের ব্যবসায়ের সাফল্য বা আমাদের ব্যবসাটা কি টিকে থাকবে কিনা সেটা আসলে নির্ভর করে দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্তের উপর। মানে আমাদের ব্যবসায় আমরা যেই দীর্ঘমেয়াদী বিনিয়োগটা করব ওই সিদ্ধান্তটা কেমন হলো তার উপরে কি আমার ব্যবসার সাফল্য অনেকাংশে নির্ভর করে। তাহলে উদ্যোক্তারা কি করে, ব্যবসা পরিচালনার সময় কি বিভিন্ন স্থায়ী সম্পদ নিয়ে কি ব্যবসা শুরু করে না, যেমন জমি, দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি তারপরে কি ক্রয়, এসব স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন, উৎপাদন পদ্ধতি আধুনিকায়ন, নতুন পণ্য বাজারে ছাড়া, এরকম কি অনেক দীর্ঘমেয়াদী সিদ্ধান্তই কি তাদের নিতে হয়। এই যে এসব বিনিয়োগ সিদ্ধান্ত কোম্পানির জন্য কতটুকু লাভজনক হবে বা আসলে কি লাভজনক হবে কি হবে না, এই জন্য কি বিনিয়োগের সিদ্ধান্তের ক্ষেত্রে মূল্যায়নের জন্য কি কিছু নীতিমালা দরকার হয়। আর যেসব নীতিমালাগুলো অবলম্বন করে এসব সিদ্ধান্তগুলো নেওয়া হয় বা যেই পদ্ধতির মাধ্যমে এসব দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সে সম্পর্কে আমরা মূলত এই অধ্যায়েতে জানব বা পড়ব। তাহলে দেখেন, প্রথমেই আছে মূলধন বাজেটিং। তাহলে 3 বন্ধু, এখানে আপনাদের বইতে একটা উদাহরণ দেওয়া আছে, দেখেন রহিম, করিম ও শঙ্কর, তারা কি আলাদা আলাদা ব্যবসা করেন। কিছুদিন ধরে তারা মুদি দোকানে একটি ফ্রিজ কেনার চিন্তা করছেন। তাহলে 6 মাস পূর্বে করিম একটি সেলাই মেশিন দিয়ে তার দর্জি ব্যবসা শুরু করে। অতিরিক্ত চাহিদার কথা চিন্তা করে কি বর্তমানে তিনি আরেকটি সেলাই মেশিন কেনারও সিদ্ধান্ত নেন। তাহলে অন্যদিকে শঙ্কর একটি আধুনিক সেলুনের ব্যবসা করে, প্রয়োজনীয় আসবাবপত্র, হুইল চেয়ার, এসব কি কাটার মেশিন কেনার চিন্তা করে। এখন মুদি দোকানে ফ্রিজ, দর্জি দোকানে যে সেলাই কিনবে বা সেলুনে যে উনি হুইল চেয়ার বা চুল কাটার মেশিনটা কেনার যে সিদ্ধান্ত নেবে, এগুলো কি এক একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত না। এখন এইসব দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্তগুলো তার প্রতিষ্ঠানের জন্য কি লাভজনক হবে বা কতটুকু লাভজনক, এগুলো কি ফিনান্সের ক্ষেত্রে কি এগুলোর মূল্যায়ন করার জন্য কি একটা মূল্যায়ন প্রক্রিয়ার প্রয়োজন আছে। তাহলে মূলধন বাজেটিং হলো এমন একটি মূল্যায়ন প্রক্রিয়া। তাহলে মূলধন বাজেটিং কি মূল্যায়ন প্রক্রিয়া। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটি বিনিয়োগের সিদ্ধান্ত বা প্রকল্পের আয় ব্যয় প্রাক্কলন করতে হয়। আয় ব্যয় প্রাক্কলন শেষে কি এসব সিদ্ধান্ত বা প্রকল্পের নিট নগদ প্রবাহ বা নিট মুনাফা নির্ধারণ করা হয়। এখানে আয় বলতে বিক্রয় থেকে অর্জিত অর্থ এবং ব্যয় বলতে কি, আয় বলতে কি বিক্রয় থেকে আমরা যে অর্থটা অর্জন করতে পারি, আর ব্যয় বলতে বোঝায় কি কাঁচামালের খরচ, বিক্রয় খরচ, অবচয় বা অন্যান্য খরচ। আয় থেকে বাদ দিলে পাওয়া যায় মোট মুনাফা, এবং মোট মুনাফা থেকে কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। তাহলে আয় থেকে আমরা কী বাদ দিব, আয় থেকে ব্যয় বাদ দিলে পাবো মোট মুনাফা, এবং মোট মুনাফা থেকে যখন আমরা কর বাদ দিব তখন পাবো নিট মুনাফা। এই লাইনটা একটু ভালো করে খেয়াল করবেন। আবার দেখেন, এই নিট মুনাফার সাথে যখন আমি অবচয় যোগ করব তখনই আমার কী হয়ে যাবে, নগদ আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে। এই আন্তঃপ্রবাহের সাথে আবার প্রারম্ভিক বিনিয়োগ বা নগদ বহিঃপ্রবাহের সাথে তুলনা করে যদি আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ থেকে বেশি হয় তাহলে বিনিয়োগটি কী হবে, লাভজনক। তার মানে আমার বেশি আসতেছে, বহিঃপ্রবাহ মানে কি আমার যাচ্ছে যা তার থেকে কি বেশি আসতেছে, এবং এটাকে আমরা গ্রহণ করব। এই প্রক্রিয়াকেই মূলধন বাজেটিং বলা হয়। তাহলে এখানে যে জিনিসটা আছে এটা একটু আপনারা ভালো মতো খেয়াল করবেন। আমরা কি করব, মুনাফা থেকে বাদ দিব অবচয়, তারপরে পাবো আয় থেকে অবচয় বাদ দিব মোট মুনাফা, মোট মুনাফা থেকে বাদ দিব কর, পাবো নিট মুনাফা, নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে পাবো আন্তঃপ্রবাহ। ঠিক আছে, তারপরে কি আন্তঃপ্রবাহ পাওয়ার পর আমরা এটা বহিঃপ্রবাহের সাথে কম্পেয়ার করব। যখন আন্তঃপ্রবাহটা বেশি হবে তাহলে কি আমার প্রকল্পটা কি গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। তাহলে অতএব আমরা কি বলতে পারি, মূলধন বাজেটিং একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কি প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি যেমন জমি, দালান কোঠা, তারপরে কি যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি কি ক্রয় থেকে শুরু করে এসব সম্পত্তির প্রতিস্থাপন, ব্যবসা সম্প্রসারণ যেমন নতুন মেশিন সংস্থাপন, উৎপাদন পদ্ধতি আধুনিকায়ন এবং কি অন্যান্য দীর্ঘমেয়াদী সিদ্ধান্তের সাথে কি আয় ব্যয় প্রাক্কলন করে সম্ভাব্য লাভজনক কিনা সেটা বিশ্লেষণ করে সেই অনুযায়ী কি আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। তারপর আছে দেখেন মূলধন বাজেটিংয়ের গুরুত্ব। তাহলে মূলধন বাজেটিং কি অর্থায়নের সাফল্যের চাবিকাঠি। মূলধন বাজেটিং বাস্তবসম্মত এবং কি সঠিক হলে কারবারে সরাসরি উপকৃত হয়।
তাহলে মূলধন বাজেটিং ব্যর্থ হলে কারবারটি আবার কী হয়? ব্যর্থ হয়। তাহলে ব্যর্থতার দায়িত্ব, তাহলে মূলধন বাজেটিং ব্যর্থ হলে কী হয়? কারবারটি সাধারণত ব্যর্থই হয়। তাহলে ব্যর্থতার দায়িত্ব কি? অর্থ ব্যবস্থাপককে নিতে হয়। তার জন্য কি মূলধন বাজেটিংয়ে এত গুরুত্বপূর্ণ হওয়ার কয়েকটি কারণ কি দেখেন নিচে উল্লেখ করা হলো। কি কারণ আছে? প্রথমে আছে হচ্ছে মুনাফা সংক্রান্ত। একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য থাকে কি? মুনাফা অর্জন করা। তাহলে মুনাফা অর্জনে মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন কথা হচ্ছে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখেন, কোম্পানি সাধারণত নগদ প্রবাহ পাবার আশায় কি তার দীর্ঘমেয়াদী বিনিয়োগে তহবিল উপার্জনকারী সম্পত্তিতে বিনিয়োগ করে। ফলে কি হয়? দেখেন, প্রতিষ্ঠানের মুনাফা অনেকটা নির্ভর করে মূলধন বাজেটিং সিদ্ধান্তের উপরে। যেমন মুদি দোকানে ফ্রিজ কেনার ফলে স্বাভাবিকভাবে ঠান্ডা পানীয় ও আইসক্রিম বিক্রি বৃদ্ধি পাবে। ফলে কি কারবারের মুনাফা বৃদ্ধি পাবে। কিন্তু দোকানে আশেপাশের লোকজন যদি ঠান্ডা পানীয় আইসক্রিম খেতে অভ্যস্ত না হয়, সেক্ষেত্রে কি হবে? ফ্রিজ কেনার সিদ্ধান্তটা কি প্রতিষ্ঠানের জন্য কোনো সুবিধা আনবে না। সুতরাং ভালো বিনিয়োগের সিদ্ধান্ত যেমন কারবারটির জন্য পর্যাপ্ত আয় নিশ্চিত করতে পারে, অন্যদিকে কি ত্রুটিপূর্ণ বিনিয়োগ সিদ্ধান্তের কারণে কি কারবারে লোকসানেরও কি সম্মুখীন হতে পারে। তারপরে দেখেন, দ্বিতীয় আছে হচ্ছে বিনিয়োগের বিশাল আকার। তার মানে কি স্থায়ী সম্পত্তি ক্রয়, সংযোজন, আধুনিকায়ন, প্রতিস্থাপন প্রভৃতি কি মূলধন বাজেটিং সিদ্ধান্তের জন্য সাধারণত বড় অঙ্কের তহবিল প্রয়োজন হয় না। ফলে কোনো কারণে যদি সিদ্ধান্ত ভুল হয়, সেটি সংশোধন করার সাধারণত কি সুযোগ থাকে না, এবং তার সংশোধনের সুযোগ থাকলেও বড় অঙ্কের মাসুল দিতে হয়। দেখেন, উদাহরণস্বরূপ যেমন আমি বললাম, এখানে যেটা আছে, ঢাকার অদূরে যদি আমরা গিয়ে এমন একটা জায়গা আমি নিলাম, সেখানে কি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিলাম, কিন্তু সেখানে সময়মতো বিদ্যুৎ বা গ্যাসের সরবরাহ পাওয়া যায় না। কিন্তু কারখানা স্থাপনের পর দেখা গেল সরকার নতুন বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। কিন্তু আগে কি ছিল? সময়মতো বিদ্যুৎ গ্যাস পাওয়া যাবে। তাহলে এমত অবস্থায় কারবারটি কি কারখানায় উৎপাদন আরম্ভ করতে পারবে না। কিন্তু কারবারটি হয়তো এ কারণে ব্যাংক থেকে বড় আকারে ঋণ নিতে হয়েছে, যার সুদ ব্যাংকে কি নিয়মিত পরিশোধ করতে হবে। ফলে এরকম একটি ভুল সিদ্ধান্ত কারবারে কি ব্যর্থ করে দিতে পারে না। অল্প টাকার ব্যবহার হলে অন্য কোথাও থেকে হয়তো অর্থ সংকুলান করা যেত, কিন্তু এত বড় বিনিয়োগের ক্ষেত্রে কি এটা কি করা সম্ভব হয়? এখন যদি প্রকল্পটি বিক্রি করে ব্যাংকের ঋণ পরিশোধের সিদ্ধান্ত নেয়, সেখানে কি উপযুক্ত মূল্য পাওয়া যাবে? যাবে না, কারণ প্রকল্পটি ইতিমধ্যে কি অলাভজনক প্রতীয়মান হয়ে গেছে। তারপরে দেখেন, ঝুঁকির ভিত্তিতে। তাহলে মূলধন বাজেটিং অনেকাংশেই অনুমান ভবিষ্যতের উপর নির্ভরশীল। তাহলে একটি স্থায়ী সম্পত্তি যেমন মেশিনটিতে বিনিয়োগ করা উচিত কি না, এই সিদ্ধান্ত নির্ভর করে কি ওই মেশিনটির উৎপাদিত পণ্য ভবিষ্যতে কত টাকা করে এবং কী পরিমাণে বিক্রি হবে, কত টাকায় পণ্য উৎপাদন হবে ইত্যাদির উপর না। তাহলে ভবিষ্যতে এই তথ্য উপাত্ত অনুমান নির্ভর, যা কি বাস্তবসম্মত নাও হতে পারে। আমরা যা কিছু চিন্তা করি সেটা কি ভবিষ্যতে ওরকম নাও মিলতে পারে। ফিনান্স কি এটা জাস্ট অনুমান করতেছে যে ভবিষ্যতে এরকম হতে পারে। সুতরাং মূলধন বাজেটিং সর্বদাই কি ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত। যেমন দেখেন, এখানে উদাহরণ কি দিছে, বর্ষাকালে যদি অতিরিক্ত বৃষ্টিপাতের আশঙ্কা করে ছাতা প্রস্তুতকারী তার ব্যবসায় সম্প্রসারণ করে এবং উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য নতুন মেশিন কিনে অধিক ছাতা উৎপাদন করে, তাহলে সেক্ষেত্রে কী হবে? দেখেন, অধিক ছাতা উৎপাদন করে। এখন উৎপাদনকারীর প্রাক্কলন অনুযায়ী বর্ষাকালে বৃষ্টি না হলে আশানুরূপ ছাতা বিক্রি কি হবে না। ফলে কি তার ব্যবসা প্রতিষ্ঠান কি ক্ষতির সম্মুখীন হবে না। এই জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের কি ঝুঁকি নিরূপণ ও ঝুঁকির গ্রহণযোগ্যতা কি আমাদের যাচাই করা প্রয়োজন, যা আমরা কি চতুর্থ অধ্যায়ে পড়েছি না, ঝুঁকি নির্ণয় করা। তাহলে এক্ষেত্রে মূলধন বাজেটিং কী করে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখানে আমি তিনটা জিনিস পড়ালাম, আপনারা এটা লিখবেন যে ফার্স্টে লিখবেন মূলধন বাজেটিং কী, আর এখানে এই সংজ্ঞাটা, এই সূত্রটা লিখবেন যে আয়ের সাথে কি যোগ করে কিভাবে আমার আন্তঃপ্রবাহ নির্ণয় করা যায়। কিভাবে আন্তঃপ্রবাহ নির্ণয় করা যায়? যে আয় থেকে শুরু করে, আমি দেখা দিতেছি, এই যে এখানে আছে আয় থেকে শুরু করে কার সাথে কি যোগ করে আলটিমেটলি আন্তঃপ্রবাহ বের করা যায়। এই সূত্রটা সুন্দর করে লিখবেন আয় বাদ ব্যয়, তারপরে পাবো সমান হবে মোট মুনাফা, তার সাথে আবার বাদ দিবেন কর, পাবে মিনিট মুনাফা। এভাবে এই সূত্রটা লিখবেন। আর মূলধন বাজেটিং কাকে বলে সেটা লিখবেন। আর মূলধন বাজেটিংয়ের যে গুরুত্ব আছে, সেখানে
এখান থেকে হচ্ছে 10টা ছোটো প্রশ্ন লিখবেন, ঠিক আছে? এই যে 3টা যে গুরুত্ব দেওয়া আছে এখান থেকে 10টা ছোটো প্রশ্ন লিখে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।